নমস্কার দর্শক বন্ধু। পুরো মার্চ জুড়ে কিন্তু মিডল ইস্টের ওয়ার এবং শেয়ার মার্কেটের পতন, খালি শেয়ার মার্কেট না, সোনার দামের পতন, রূপো, মেটাল, মানে ওভারঅল গ্লোবাল মার্কেট, ওভারঅল ইন্ডিয়ান ইকোনমি, ইভেন কমন মানুষের লাইফ, সব কিছুতে কিন্তু একটা অনেকটা বড় ঝড়ঝাপটা। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই স্টেজে দাঁড়িয়ে আগামী দিনে কি কি ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে শেয়ার মার্কেট, কোন দিকে যাবে, আপনার ইনভেস্টমেন্ট কোন দিকে যেতে পারে, ওভারঅল ইন্ডিয়ান ইকোনমি কি ভাবে এগোতে পারে, আপনার পার্সোনাল লাইফে কি কি জিনিসে ইম্প্যাক্ট ফেলবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এই সময় কোন সেক্টরে বেট করছি, কোন সেক্টরে প্রাইমারিলি ইনভেস্টমেন্ট করছি বা ইন ফিউচারেও করব, যাতে করে ওভারঅল ইনভেস্টমেন্ট সামহাউ প্রোটেক্টেড থাকে। এই সমস্ত কিছুই আজকে আমরা ইন ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিটেল ইনভেস্টরদের জন্য অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি। প্রথমেই চলুন যে আমরা সংক্ষেপে জেনে নেব যে গ্লোবাল সিচুয়েশন কি এবং কোন কোন গ্লোবাল সিচুয়েশনের কোন কোন প্যারামিটার বা কোন কোন ফ্যাক্টর আপনাকে মনিটর করতে হবে, যাতে করে আপনি ওভারঅল স্টক মার্কেট বা ওভারঅল ইকোনমি কোন দিকে যেতে চলেছে তার একটা আইডিয়া পেয়ে যান। দেখুন, আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ওভারঅল যুদ্ধের মোটিভ কি, সিচুয়েশন কি। এবার সিচুয়েশন আমি আজকে যা রেকর্ড করব, হয়তো ভিডিওটা যখন লাইভ হবে আপনারা দেখবেন ততদিনে হয়তো সিচুয়েশন পাল্টে যাবে। তো আজকের আমি ফোকাস করছি যে ওভারঅল কোন দেশ কি চাইছে এবং ফিউচার ট্র্যাক আপনাকে কি করতে হবে। দেখুন, শেয়ার মার্কেটের ইনভেস্টর বা আপনি যদি নর্মাল কনজিউমার হন বা ইকোনমি ও যদি আপনি ট্র্যাক করতে চান, মোর দ্যান ওয়ার মানে মোর দ্যান যুদ্ধ আপনাকে ট্র্যাক করতে হবে গ্লোবাল অয়েল অ্যান্ড গ্যাস প্রাইস। কেন না, এর সংক্ষেপে আমি খুব ছোট্ট রিজনটা বলে দিই। 2022 সালে যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু তেলের দাম অনেকটা বেড়ে গেছিল। শেয়ার মার্কেট, ইন্ডিয়ান শেয়ার মার্কেট 2022-এর শুরুর দিকে কিন্তু ভালো রকম পড়েছিল। তারপরে 2023-এর দিকে আস্তে আস্তে সেই তেলের দাম অনেকটাই পড়ে যায়। যুদ্ধ কিন্তু থামেনি, তো যুদ্ধ আজও চলছে। রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউরোপের যে যুদ্ধ আজও চলছে, কিন্তু 2023, 24, 25-এ মার্কেট কিন্তু শেয়ার মার্কেট আর রাশিয়ার যুদ্ধ নিয়ে রিয়্যাক্ট করেনি। যত তেলের দাম পড়েছে আমরা দেখেছি 2023 সালে, 2024 সালে শেয়ার মার্কেটে একটা দারুণ সুন্দর র্যালি হয়েছে। তো সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট কিন্তু সবসময় ফরওয়ার্ড লুকিং। আজকে মিডল ইস্টের যুদ্ধ নিয়ে শেয়ার মার্কেট রিয়্যাক্ট করছে, কিন্তু এই যুদ্ধ যদি 1 বছর ধরে চলে, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আর কিন্তু শেয়ার মার্কেট এই যুদ্ধ নিয়ে রিয়্যাক্ট করবে না, মানে যুদ্ধের জন্য বাড়বে বা পড়বে না, রাদার পুরোটা শিফট হয়ে যাবে অয়েল অ্যান্ড গ্যাস প্রাইসের ওপরে। তো তার মানে আগামী 1 বছর ধরে যদি এই অয়েল অ্যান্ড গ্যাস প্রাইসের দাম প্রচন্ড হাই থাকে, তো তাহলেই ইন্ডিয়ান শেয়ার মার্কেট খারাপ থাকবে। যদি সেটা না হয়, রিভার্স হয়ে যায়, তো তাহলে কিন্তু মার্কেট আবার বাড়তে থাকবে। যদি আজকে যেরকম রেটে তেলের দাম রয়েছে সেই রকম রেঞ্জে যতদিন থাকবে, ততদিন কিন্তু শেয়ার মার্কেট কনসলিডেট করবে। তবে হ্যাঁ, আজকে এই মোমেন্টে যে শেয়ারের দাম মানে তেলের দাম যেখানে ঘোরাফেরা করছে, মানে ব্রেন্ট ক্রুড যেটা $100 থেকে $110, এই একটা রেঞ্জে যে ঘোরাফেরা করছে, 1 মাস 2 মাস পর কিন্তু এই রেঞ্জে থাকবে না। ইদার সেটা ভায়োলেন্টলি মানে আপসাইডে চলে যাবে, যেটা আমাদের সবার জন্য খুব খারাপ খবর, অথবা সেটা ডাউন সাইডে একটা জায়গায় গিয়ে স্থিতিশীল হবে। তো এবার সেটা কোন দিকে যেতে পারে, আপের দিকে না ডাউনের দিকে? কারণ ডাউনে গেলে শেয়ার মার্কেটের জন্য খুবই পজিটিভ, আপে গেলে খুবই নেগেটিভ, আর একই জায়গায় থাকলে মার্কেট কনসলিডেট করবে। তো চলুন এবার জেনে নেওয়া যায় কি তেলের দাম কোন দিকে যেতে পারে। দেখুন, এটা জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে যারা যুদ্ধে পার্টিসিপেন্ট এবং অন্যান্য যে গ্লোবাল মেজর ইকোনমি আছে, কোন কোন দেশ তেলের দাম বেশি থাকলে বেনিফিট হয়, কোন কোন দেশ যুদ্ধ চললে বেনিফিট হবে, আর কোন কোন দেশ যুদ্ধ চললে বা তেলের দাম বেড়ে গেলে কিন্তু কোন কোন দেশের লস হবে। প্রথমে দেখে নেব আমরা যে মেজর ইকোনমি ইউনাইটেড স্টেটস, যারা এই মিডল ইস্টের যুদ্ধে এখন ডিরেক্টলি ইনভলভ, তাদের কি স্বার্থ বা তাদের কি স্বার্থ নেই। প্রথমেই বলে রাখি, যুদ্ধ যতদিনই মিডল ইস্টে চলুক না কেন, যেই জিতুক যেই হারুক, ইউএস এর কিন্তু খুব একটা এসে যায় না। কিন্তু তেলের দাম যদি অনেক বেশি থাকে, ইউএস এর কিন্তু অনেক কিছু এসে যায়। কেন না, কারণ এই 2026-এর লাস্টের দিকে ডোনাল্ড ট্রাম্পের মিড টার্ম ইলেকশন রয়েছে। একটু বলে নি, মিড টার্ম ইলেকশন এমন, এই ইলেকশনে যদি খারাপ রেজাল্ট হয়, এমন না যে ট্রাম্পকে প্রেসিডেন্ট থেকে সরে যেতে হবে। ট্রাম্প 2028 সাল অবধি প্রেসিডেন্ট থাকবে, কিন্তু এই 2026-এর শেষের দিকে মিড টার্ম ইলেকশনের রেজাল্ট যদি খারাপ হয়, তো তাহলে ট্রাম্প মানে ইউএস কংগ্রেসে পাওয়ার অনেকটা কমে যাবে। মানে অনেকটা এইরকম যেমন আমাদের ইন্ডিয়াতে ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকলেও কিন্তু ওভারঅল পার্লামেন্টে বিজেপির মেজরিটি নেই, যার ফলে মোদী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও মোদী নিজের ইচ্ছা মতো কোনো বিল পাস করতে পারলো না। তো এই 2026-এর শেষের দিকে যে আমেরিকায় যে মিড টার্ম ইলেকশন আছে, তাতে যদি খারাপ রেজাল্ট হয়, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু হাত পা বাঁধা হয়ে যাবে। সে প্রেসিডেন্ট থেকে যাবে, কিন্তু সে এমন কিছু বিল বা তার নিজের ইচ্ছা মতো যে ট্যারিফ থেকে শুরু করে এত
এত কিছু যে করে গেছে আর কিন্তু কোনো কিছু সে পাস করতে ফ্রিলি পারবে না। তাই ডোনাল্ড ট্রাম্প খুবই ওরিড এই 2026-এর শেষের দিকে যে ইলেকশন আসছে সেটা নিয়ে, এবং ডোনাল্ড ট্রাম্প জানে যে ইউএস এর মানুষ যদি এই হাই অয়েলের দাম মানে বেশি তেলের দাম থাকলে ইনফ্লেশন বাড়বে, নর্মাল সাধারণ মানুষের সবকিছু জিনিসপত্রের দাম বেড়ে যায়, তো এই সিচুয়েশন থাকলে ভোটাররা কিন্তু খেপে গিয়ে রেজাল্ট মানে ইলেকশনের রেজাল্ট আনফেভারেবল করে দিতে বাধ্য। তো তাই ডোনাল্ড ট্রাম্প যেন তেন প্রকারণে চাইছে যে তেলের দামটা যেন কম করা যায়। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে ঢুকেছিল তখন সে ভাবতে পারেনি যে এই যুদ্ধে সে তেল গ্যাসের দাম এইভাবে বাড়িয়ে দিয়ে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এবং ইরানও জানে যে ট্রাম্পের সব থেকে উইক পয়েন্ট কোনটা, তাই ইরানও চেষ্টা করছে যে এই অয়েল অ্যান্ড গ্যাস ফেসিলিটি যে আশেপাশের নেবার কান্ট্রিতে আছে সেখানে অ্যাটাক করতে। এই কারণেই আপনারা দেখবেন যে যত ব্যাকডোর নেগোসিয়েশন চলছে, ট্রাম্প হঠাৎ করে বলছে 5 দিনের জন্য যুদ্ধ পজ, তো এই সমস্ত কিছু ট্রাম্প করছে যাতে করে তেলের দাম গ্লোবাল মার্কেটে বেশি না বাড়ে বা তেলের দাম যেন কমে। কারণ মনে রাখবেন এটা বেসিক ফ্যাক্ট যে তেলের দাম ইউএসএ বাড়লে বা এখন যেটা অলরেডি 1 মাস লাস্ট 2 মাসে যে বেড়ে গেছে সেই কন্ডিশন যদি আগামী 6 মাস চলতে থাকে ইউএস এর ভোটাররা কিন্তু খেপে যাবে, এবং অলরেডি তাদের মধ্যে মানে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। এটা 6 মাস 7 মাস কন্টিনিউ হতে থাকলে ইলেকশনের রেজাল্ট পড়বে যেটা ট্রাম্পের ক্ষমতাকে প্রায় কমিয়ে দেবে। তো তাই ট্রাম্প যেন তেন প্রকারণে চাইছে তেল এবং গ্যাসের দাম যেন কম থাকুক। এটা তো হয়ে গেল ইউনাইটেড স্টেটস। এবার হচ্ছে ইসরায়েল, যারা যুদ্ধের আরেকটা পার্টি। তো তাদের সিচুয়েশনটা এমন, তারা তেলের দাম বেশি, শেয়ার মার্কেট ওপর নিচে এটাতে খুব একটা কিছু ওরিড না। তারা চাইছে যুদ্ধটা যেন বেশি কন্টিনিউ হোক। তার কারণটা এইটা, ইসরায়েল চাইছে যে এই যুদ্ধ যদি আরো 1 মাস 2 মাস কন্টিনিউ হয় তো তাহলে ইরানের ম্যাক্সিমাম টপ লিডারকে শেষ করে দেওয়া যাবে, ম্যাক্সিমাম উইপেন ওদের শেষ করে দিয়ে আগামী 5-10 বছর ইসরায়েল কিন্তু 100% সেফ অ্যান্ড সিকিউর হয়ে যাবে। মানে লাস্ট 5-10 বছরে ইসরায়েলের প্রবলেম এইটা হয়েছে, ইসরায়েলের মধ্যে যেখানে গাজা সেখানে হামাস অ্যাটাক করতো, উত্তর দিকে যে লেবাননে সেইখানে হিজবুল্লাহ তাদেরকে অ্যাটাক করতো, দক্ষিণে যে ইয়েমেন আছে সেখান থেকে হাউতি গ্রুপ তাদেরকে অ্যাটাক করতো। এবার এই 3টে গ্রুপ, এই হামাস, হিজবুল্লাহ, হাউতি, এরা কিন্তু প্রত্যেকটা গ্রুপই হচ্ছে ইরান অ্যাফিলিয়েটেড। মানে ইরান এদেরকে টাকা পয়সা অস্ত্র শস্ত্র সবকিছু দিচ্ছে যাতে করে তারা ইসরায়েলে ইনডিরেক্ট অ্যাটাক করতে পারে। তো ইসরায়েলের সবার আগে টপ প্রায়োরিটি হচ্ছে যে ইরানকেই এমনভাবে শেষ করে দেওয়া হোক যাতে ইরান এই সমস্ত টেরর গ্রুপকে ফান্ডিং, অস্ত্রশস্ত্র এইসব দিয়ে সাহায্য করতে না পারে, এবং যাতে করে ইসরায়েলের ওপর অ্যাটলিস্ট নেক্সট 5 to 10 ইয়ার্সের সমস্ত রকম অ্যাটাকের চান্সেস যাতে কমে যায়। তো এই কারণে ইসরায়েল সহজে যুদ্ধ থামাতে বা যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে না। নেক্সট ইরান কি চাইছে দেখুন, ইরান খুব ভালোভাবেই জানে যে ইউএস এবং ইসরায়েলের মিলিটারি এবং ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং, তার সঙ্গে মিলিটারি পেরে উঠবে না, বা ইরানের যে সমস্ত টপ লিডার যারা এখনো ইউএস এর এগেনস্টে, ইসরায়েলের এগেনস্টে অ্যাগ্রেসিভলি কথা বলছে, তারাও জানে যে কোনো দিন তাদের মৃত্যু হতে পারে। তাই তারা বাংকারের ভেতরে অনেক আন্ডারগ্রাউন্ডে তারা কভার আপ করে আছে। কিন্তু ইরান এটা খুব ভালোভাবে জানে যে তেলের দাম বাড়তে থাকলে পৃথিবীর সমস্ত দেশ ইউএস ইসরায়েলকে প্রেসার দেবে যুদ্ধ থামানোর জন্য। তো তাই ইরান যেটা করছে খুব সিম্পলি স্ট্রেট অফ হরমুজ, যেখান থেকে প্রায় 20% তেলের জাহাজ যায় আসে, ইন্ডিয়ারও যেখান থেকে তেল আসে সেই জায়গাটাকে বন্ধ করে দিচ্ছে। প্লাস আশেপাশের কান্ট্রি সৌদি, ইউএই এই সমস্ত জায়গায় যে তেলের ফ্যাক্টরি আছে, রিফাইনারি আছে, সেখানে অল্প দামি ড্রোন, অল্প ছোটখাটো মিসাইল এই সমস্ত ছুটছে যাতে করে গ্লোবাল কমিউনিটি ইউএস এবং ইসরায়েলকে প্রেসার দেয় যুদ্ধটা থামানোর। এবং ইরানের যে রেজিম রয়েছে, মানে এখন অর্ধেক লিডার মারা গেছে, তাও যে কজন রয়েছে তারা যেন মোটামুটি টিকে যায়, একটা হিউজ ধ্বংসস্তূপের দিকে না চলে যায়। তো ইউএস, ইসরায়েল এবং ইরানের মোটিভ তো বুঝে গেলেন। এবার তাহলে বাকি গ্লোবাল যে সমস্ত কান্ট্রি যেমন ইন্ডিয়া, জাপান, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি, এই সমস্ত দেশও কিন্তু চাইছে যে তেলের দাম খুব তাড়াতাড়ি কমুক। এই সমস্ত দেশেরও কিন্তু যুদ্ধের সঙ্গে কোনো লেনাদেনা নেই। ইন্ডিয়া বলুন, জাপান বলুন, কোরিয়া বলুন, এরা কোনো রকমভাবে অ্যাটাকও করছে না, কিছুই করছে না। বাট আনফর্চুনেটলি যেহেতু এই সমস্ত দেশ ম্যাক্সিমাম তেলকে ইম্পোর্ট করে, তো তাই এই সমস্ত দেশ ফেসে গেছে। হাই অয়েল প্রাইস মানে শেয়ার মার্কেটেরও পতন, ইকোনমিকেরও কন্ডিশনেরও কিন্তু খারাপ হতে চলেছে। তো তাই এই দেশগুলো চাইছে যে তেলের দাম এবং যুদ্ধ সবকিছু যেন তাড়াতাড়ি কমে। একমাত্র দেশ যেটা বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া, কারণ তেলের দাম বেশি থাকলে রাশিয়া বেশি দামে তেল বিক্রি করে সেই তেলের টাকাতে আবার সেই ইউক্রেন অ্যান্ড ইউরোপকে অ্যাটাক করতে পারছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে চায়নাও কিন্তু মেজরিটি অফ দ্য তেল ইম্পোর্ট করে, কিন্তু চায়না হলো ইরানের একমাত্র কাস্টমার। মানে ইরানকে আমেরিকা স্যাংশন করার পর ইরান সারা পৃথিবীর অন্যান্য দেশে তেল বিক্রি করতে পারে না, খালি চায়নাতে বিক্রি করে গেছে লাস্ট 5-6 বছর ধরে। তো তাই চায়না এই সস্তার তেলের একটা হিউজ রিজার্ভ ক্রিয়েট করে রেখেছে এবং এখনো ইরানের থেকে খুব সস্তায় তেল কিনে যাচ্ছে, যার জন্য চায়নার উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা কম। কিন্তু চায়না ওভারঅল চাইছে যে
যুদ্ধটা বন্ধ হোক, কারণ 6 মাস 7 মাস হয়ে গেলে তারপরে কিন্তু চায়নার তেলের রিজার্ভও কমতে থাকবে, যেটা চায়নাকেও ইম্প্যাক্টেড করবে। তো এই যে যেমন সিচুয়েশনটা, যে মেজরিটি অফ দ্য কান্ট্রি চাইছে যে যুদ্ধ বন্ধ হোক বা যুদ্ধ যদি মোটামুটি চলেও তেলের দামটা কমুক, এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রচণ্ডভাবে চাইছে যে তেল এবং গ্যাসের দাম কমুক, এইখান থেকেই একটা হোপ জাগে বা একটা আশা ইন্ডিয়ান মার্কেট বলুন বা আমাদের মধ্যে জাগছে, বা আমরাও যেটা এস্টিমেট করছি যে তেলের দাম যেমন বললাম যে এই লেভেল থেকে ভায়োলেন্টলি 110-এর ওপরে চলে যাবে, এইটা হয়তো আগামী 6-7 মাসে হবে না। যদি হয়, শেয়ার মার্কেটের জন্য খুবই খারাপ, আমার আপনার দৈনন্দিন জীবনের জন্য প্রচণ্ড খারাপ অবস্থা ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু মোস্ট লাইকলি সেটা হয়তো হবে না। এবার চলে আসি ইন্ডিয়ান ইকোনমির কথায়। দেখুন, আমরা সকলেই জানি যে লাস্ট 1-2 মাসে আমেরিকাতে যদি আপনারা দেখেন পেট্রোল ডিজেলের দাম প্রায় 30-40-50% মতো বেড়ে গেছে। পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত আশেপাশের দেশ, তাদের তো শর্টেজ পড়ে গেছে। পাকিস্তান স্কুল কলেজ অফিস সব বন্ধ করে দিচ্ছে। ইনফ্যাক্ট পাকিস্তানের সামনে পিএসএল, যেটা আমাদের আইপিএল এর মতো লিগ, সেই ক্রিকেট লিগও তারা বলছে যে অনেকগুলো স্টেডিয়ামে না করে মাত্র 2টো স্টেডিয়ামে করতে, এবং সেই স্টেডিয়ামগুলোতে দর্শকদের যাওয়া আসা বন্ধ করে দিচ্ছে, যাতে দর্শক যাওয়া আসা করলে গাড়ি অ্যান্ড অল পেট্রোল ডিজেলের যাতে খরচা বাঁচানো যায়, তার জন্য পাকিস্তান সেই সমস্ত জিনিসও রেস্ট্রিক্ট করে দিচ্ছে। মানে বুঝতে পারছেন পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত ছোটখাটো দেশ মানে কি পরিমাণ তেলের মানে আকালে ভুগছে এবং কি পরিমাণ প্যানিকে আছে কম্পেয়ার টু ইন্ডিয়া। আমরা আজকের দিনেও জানি পেট্রোল ডিজেলের দাম কিন্তু এখনো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তেমনটা বাড়ায়নি। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে সামনে ভোট আছে, তো সেই ভোটের জন্য বাড়ায়নি, সেই ভোট হয়ে গেলে তারপরে আপনি কথা বলবেন। তাদেরকে বলবো, তো তারা বেসিক ফ্যাক্ট যদি আপনারা চেক করেন, নিজের মাথায় যদি ইন্ডিপেন্ডেন্টলি ভাবেন, তাহলে ভাববেন যে কত বড় ভুল করছেন। কিছু বেসিক ফ্যাক্ট আপনাদের বলি। সামনে স্টেট ইলেকশন, সারা ভারতের কতগুলো স্টেটে ইলেকশন? মাত্র 4টে স্টেট, তার মধ্যে মেজর ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু এবং কেরালা। এই 3টে স্টেটে কিন্তু বিজেপি গভর্নমেন্ট নেই, এই 3টে স্টেটে কিন্তু অন্য গভর্নমেন্ট রয়েছে। তো সেই সময় যদি তেলের দাম বাড়ানো হয়, তো তাহলে কি করে ভাবছেন যে ডাইরেক্ট বিজেপির ওপর ইম্প্যাক্টটা যাবে? বা এই সমস্ত স্টেটগুলো ছাড়া যেখানে ইলেকশন হচ্ছে, বাইরের প্রচুর স্টেট, মহারাষ্ট্র, গুজরাট, ইউপি, সমস্ত স্টেটে কিন্তু বিজেপি গভর্নমেন্ট আছে। তাহলে সেই সমস্ত রাজ্যে তেলের দাম বাড়াচ্ছে না কেন? যারা বলছেন ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের জন্য বিজেপি তেলের দাম বাড়াচ্ছে না, ভেবে দেখুন, নিজেকে প্রশ্ন করুন যে এতগুলো রাজ্যে বিজেপি মানে কেন্দ্রে আছে, রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে তেলের দাম বাড়ছে না কেন? রাদার এটাও আপনারা ভাবুন, তেলের দাম যদি বাড়ে, মনে রাখবেন তেলের ট্যাক্স কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একা নেয় না। তেলের ট্যাক্স আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 50% নেয়, আর বাকি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট সেইটা নেয়। তো তাহলে এখানে একটা সিচুয়েশন হতেই পারে যে স্টেট গভর্নমেন্ট ভোটের আগে তেলের ট্যাক্স কমিয়ে দিয়ে, তেলের দাম কমিয়ে দিয়ে ক্রেডিট নিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সেটাও করছে না বা করতে পারবে না। আপনাদের বেসিক ফিসকাল ম্যাথ বুঝতে হবে। যারা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড তারা বুঝবেন, তাদের বেসিক একটা লজিক দিয়ে ভাবতে হবে যে তেলের দাম বাড়ানো কমানো বা ট্যাক্স কমানো বাড়ানো এমন না যে একটা বাহাতের খেল। রাদার এখানে যেটা হয়েছে, আমি বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে আমাদের যে প্রেজেন্ট তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট, তাদের ভাগ্যটা খুব ভালো। এই রিসেন্ট ওয়ার, মিডল ইস্ট ওয়ারের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি কিন্তু পুরোটাই বিজি আছে যে কিভাবে তেল গ্যাসের দাম এবং সেই সিচুয়েশন ওভারঅল দেশে ম্যানেজ করা যায়। ইনফ্যাক্ট মজার ব্যাপার, 2021 সালেও যখন ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন হয়েছিল, তখনও কিন্তু সারা দেশ কোভিডের কোনো একটা লকডাউন চালু হয়েছিল, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মোর বিজি ছিল কোভিড ম্যানেজমেন্ট করতে। 2026-এরও আবার ইলেকশনের আগে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি কিন্তু বিজি আছে এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিসটা ম্যানেজ করতে। এর ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বা এই তৃণমূল কংগ্রেস সরকার একটা ফাঁকা মাঠে গোল দেওয়ার জায়গা পেয়ে যাচ্ছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের মেন ফোকাস এখন এই ইলেকশনের রাদার এই ক্রাইসিস ম্যানেজমেন্টে রয়েছে। এবং মনে রাখবেন, এই যে ক্রাইসিস, যে সারা পৃথিবীতে তেলের দাম এত বেড়েছে, আমেরিকার মতো দেশ যারা হিউজ তেল প্রডিউস করে, সেখানেও তেলের দাম 50-60% বেড়ে গেছে, বাট ইন্ডিয়াতে এখনো তেলের দাম বাড়েনি। তার ওয়ান অ্যান্ড অনলি রিজন, মোদি গভর্নমেন্ট জানে যে যদি তেলের দাম বাড়ায়, তাহলে ইন্ডিয়ার প্রচুর ইন্ডাস্ট্রি, প্রচুর বিজনেস ইম্প্যাক্টেড হবে, যেটা শেয়ার মার্কেটে ইম্প্যাক্ট করবে। সেইখান থেকে ফরেন ইনভেস্টাররা আরো ক্যাপিটাল ফ্লো করে নিয়ে যাবে, আরো ওভারঅল ইকোনমিতে মানে কন্টিনিউয়াস একটা প্রেশার পড়বে। কোনো ভোটের প্রেশারের জন্য কিন্তু এটা হতে পারে না। যারা ভাবছেন নিজের বুদ্ধি দিয়ে ভাবলে, তারা ভাবতে মানে বুঝে যাবেন যে কতটা ভুল তারা ভাবছেন বা এর ওর কথায় ইনফ্লুয়েন্সড হয়ে তারা ভাবছেন। এবং এটাও ঠিক, এই যে তেলের দাম এখন বাড়ছে না, তার কারণটা হচ্ছে একটা রেঞ্জ অব্দি দাম আছে। এই ভোটের আগেই ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তেলের দাম 150-160, মানে এখনকার থেকে আরো 20-30% যদি গ্লোবাল মার্কেটে দাম বেড়ে যায়, ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো অপশন থাকবে না না বাড়িয়ে। ভোটের একদিন আগেও যদি সেই তেলের দাম গ্লোবাল মার্কেটে হিউজ বেড়ে যায়, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাধ্য তেলের দাম বাড়াতে। তার কারণ ফিসকাল ম্যাথ যেটা, বাজেট ডেফিসিট যেটা, সেটা ম্যাচ করবে না। এই বেসিক এডুকেশনগুলো ওয়েস্ট বেঙ্গলের মানে একটা হিউজ পপুলেশনের নেই।
নেই বলেই আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে ভাতা দিয়ে, যে প্রত্যেকটা মানে কি বলবো বেকারদের বলুন আরও হাউস হোল্ডদের বলুন কিছু ভাতা দিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাওয়ার একটা চান্স কিন্তু হিউজ ক্রিয়েট করেছে। তো ওভারঅল কিন্তু আমরা এইটা বলবো যে অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমরা কতটা লাকি, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তেলের ওপরে বেশি টাকা দিতে হচ্ছে না, গ্যাসেরও সাপ্লাই কিন্তু আমরা প্রপার পাচ্ছি। যখন যুদ্ধ শুরু হয়েছিল প্রচুর মার্কেটে অনেকে রটিয়েছিল যে গ্যাস পাওয়া যাবে না, এই হবে না সেই হবে না, বাট গভর্নমেন্ট যেটা করেছে একটা সিম্পল 45 ডেজ ক্যাপ লাগিয়েছে। মানে আপনি আজকে গ্যাস বুক করলে আবার 45 দিন পর বুক করতে পারবেন, আপনি মানে ইজিলি পাবেন। আমিও পেয়েছি, আমরা মানে আমাদের ফ্ল্যাটের আশেপাশে সবাইকে দেখছি তারাও পাচ্ছে। এটা কেন করেছে 45 ডেজ গ্যাপ? কারণ এটা যদি না করতো, ইন্ডিয়ায় আপনারা জানেন কি পরিমাণে অসৎ লোক মানুষ বাস করে, ইন্ডিয়ার প্রচুর লোকে ওই গ্যাস বেশি বেশি করে কিনে নিয়ে ওই ব্ল্যাক মার্কেটে বিক্রি করতো, খবরে ছড়াতো যে মোদী সরকার গ্যাসের আকাল তৈরি করে দিয়েছে। আমরা জানি যে সকলে মানে ভারতে কি ধরনের সুযোগ সন্ধানী লোক বাস করে। ইনফ্যাক্ট অলরেডি যখন যুদ্ধ শুরু হয়েছিল এইরকম প্যানিক ক্রিয়েট করা হয়েছিল, সারা ভারতে অনেক জায়গা থেকে ধরাও পড়েছে, প্রচুর মানুষ গ্যাস স্টক করে ব্ল্যাক মার্কেট করছে, মানে সস্তায় গ্যাস কিনে নিয়ে তারপরে একটা মানে হিউজ একটা ক্রাইসিস মতো সিচুয়েশন ক্রিয়েট করে দিয়ে সেখান থেকে প্রফিট করে নিচ্ছে। যেখান থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে নিজেদের ফিসকাল মানে ম্যাথকে বজায় রেখে নিজেদের ট্যাক্স স্যাক্রিফাইস করে কোনোভাবে সিচুয়েশনটাকে ম্যানেজ দেওয়া যায়, বাট সেখানে একদল লোক সবসময় এই ইচ্ছা করে একটা সাপ্লাই, ইচ্ছা করে একটা প্যানিক একটা ক্রিয়েট করে দিয়ে ব্ল্যাক মার্কেটে এখনো ধান্দায় বসে আছে যে ব্ল্যাক মার্কেটে কি করে বেশি বেশি দামে গ্যাস বিক্রি করবে। তো এই হচ্ছে ইন্ডিয়ার মানে মানুষজনের প্রবলেম, যার জন্য মানে ডেসপাইট আমাদের সেন্ট্রাল লিডারশিপের এত এফোর্ট সত্ত্বেও ইন্ডিয়ার এখনো নানান রকম প্রবলেম বা নানান রকম ইস্যুতে আমরা কিন্তু সাফার করে থাকি। তো ওভারঅল ইকোনমিক পেন বা এই তেলের দাম বেড়ে যাওয়াতে যে পেন, সেটা এখনো অবধি গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারছে, কারণ এখনো তেলের দাম 30-40% 50% বেড়েছে, বাট আনবিয়ারেবল লেভেলে পৌঁছায়নি। আর ওই আনবিয়ারেবল লেভেলে যাতে পৌঁছে না যায় তার জন্য ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করছে, বাট অ্যাজ আপনারা জানেন ট্রাম্প আজকে যেটা ভাবে কালকে অন্যরকম সেটা করে ফেলে। তো তার জন্য ট্রাম্পের ওপরে কোনো ভরসা নেই, বাট এগেইন উই অ্যাজ অ্যান ইন্ডিয়ান ক্যান হোপ যে তেলের দাম এই জায়গা থেকে আর একটা হিউজ মানে আনবিয়ারেবল লেভেলে যেন না বেড়ে যায়, যাতে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েট তেলের দাম বাড়াতে হয়। অলরেডি তেলের দাম এখন যেই স্টেজে রয়েছে, এই স্টেজেও যদি আরো 2 মাস থাকে তো তাহলে একটা না একটা টাইমে তেলের দাম বাড়াতে বাধ্য সরকার, কারণ যদি না বাড়ায় তো তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এতটা লেভেলে চলে যাবে যে সেটা আনসাস্টেনেবল হয়ে যাবে। তো এইটা হয়ে গেল তেলের দাম, ইন্ডিয়ান ইকোনমি এবং কতটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি এখনো স্ট্রং আছে কম্পেয়ার টু পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা আরও এই সমস্ত ছোটোখাটো দেশ, সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। এবং আবার বলছি, এটা আমি মানে কোনো রকম বায়াস নিয়ে বলছি না, যে আপনারা নিজেদেরকে ভাগ্যবান মনে করুন যে আপনারা ইন্ডিয়ার মতো দেশে জন্মেছেন, এখন অবধি স্টেবল ইনকাম করতে পারছেন। আমরা আজও সেই টি20 বিশ্বকাপ কদিন পর সবাই আইপিএল নিয়ে মেতে থাকবো। পাশের দেশে দেখুন পাকিস্তান, তারা কিন্তু গ্যাস তেল পাচ্ছে না, তারা মানে নিজের গাড়ি বের করে মানে বাইরে বেরোনোর জন্য 10 বার ভাবছে। আমি বারবার একটা কথা বলি, আজকে আপনি যেই টাকাটা ইনকাম করছেন না কেন, আপনি চাকরি করে বলুন, ব্যবসা করে বলুন বা যেভাবেই বলুন না কেন, তার একটা হিউজ কারণ আপনি ইন্ডিয়াতে জন্মেছেন বলে। আপনার সেম ট্যালেন্ট আপনি যদি পাকিস্তানে জন্মাতেন, আপনি যদি বাংলাদেশে জন্মাতেন, আপনি লিখে দিচ্ছি আপনি সেই টাকা ইনকাম করতে পারতেন না। যদি আপনার ডাউট থাকে আপনি চলে যান পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, ইরান, ইরাক, এই যে যত দেশ আছে, ইন্ডিয়াতে বসে যে টাকা ইনকাম করছেন তার অর্ধেক টাকা সেই সমস্ত দেশে বসে ইনকাম করে দেখান, তাহলে আপনি নিজেকে বলবেন যে হ্যাঁ আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টের ঊর্ধ্বে। যদি সেটা না পারেন, এবং আমি জানি সেটা আপনারা পারবেন না, তো তাহলে আপনাদের বুঝতে হবে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, এবং এই গভর্নমেন্ট মানে আমি কিন্তু বলছি না যে কারেন্ট গভর্নমেন্ট, এটা ইন্ডিয়ার সেই স্বাধীনতার পর থেকে যে গভর্নমেন্ট রয়ে গেছে তারা অবভিয়াসলি ক্রেডিটেড, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কতটা ভূমিকা এবং কেন আমাদের সকলকে সততার সাথে ট্যাক্স দেওয়া উচিত। এবং আমি তো স্টিল মনে করি চাকরিজীবীদের বা নর্মাল ট্যাক্স কিন্তু খুবই রিজনেবল লেভেলে আছে। সেটা আপনারা বুঝতেন যে কেন রিজনেবল লেভেলে আছে, এটা বুঝতেন যদি আপনারা এই পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, আফগানিস্তান, হিউজ মানে দেশের নাম বললে বলা যায়, এই সমস্ত জায়গায় গিয়ে আপনারা যদি 1 মাস বা 6 মাস যদি থাকতেন, তাহলে বুঝতেন যে কতটা ভাগ্যবান আপনারা ভারতে জন্মগ্রহণ করে। তো যাই হোক, এবার ডাইরেক্ট চলে আসি যে শেয়ার মার্কেটের কথায়, যে তাহলে শেয়ার বাজারের কোন সেগমেন্টে বা কোন জায়গাতে আমাদের নজরে রাখা উচিত যাতে ওভারঅল পোর্টফোলিও কিছুটা স্টেবল থাকে। প্রথমেই বেসিক জিনিস বলে নিই যে মার্কেট যখন হিউজ পড়ে তখন কিন্তু সমস্ত শেয়ার ফান্ডামেন্টাল ভালো খারাপ সবাই পড়ে। তার কারণটা খুব সিম্পল, কারণ মার্কেটে প্রচুর লিভারেজ পজিশন, ফিউচার অ্যান্ড অপশন, এমটিএফ, বরোড মানিতে পজিশন থাকে। যখন সেই বরোড মানির পজিশনগুলো কমতে থাকে, হিউজ ইনভেস্টার বড় ছোট সবাইকে মানে অনেক শেয়ার বিক্রি করতে তারা বাধ্য হয়, তারা চায় না কিন্তু বাধ্য হয়। তো যখনই তারা বিক্রি করতে বাধ্য হয়
হয়, কিছু কিছু শেয়ারে অল্প প্রফিট থাকলেও সেইগুলোকে জোর জবরদস্তি বিক্রি করতে হয়, যার জন্য সমস্ত ভালো খারাপ সব শেয়ারের ওপরে কিন্তু একটা প্রেশার পড়ে। তো এই সমস্ত প্রেশার সত্ত্বেও আমরা সবসময় বলি যেই সমস্ত শেয়ার এই মানে ওভারঅল মার্কেট ক্র্যাশেও মোটামুটি মানে স্ট্রং রেখেছে বা যাদের প্রসপেক্টস ইমপ্রুভ করেছে, তারা কিন্তু নেক্সট বুল রানকে লিড করে। সেক্টর স্পেসিফিক যদি আমরা কথা বলি, আমরা এখন বেট করছি ফার্মা এবং খুব সিলেক্টেড আইটি কিছু শেয়ার। ওভারঅল ফার্মা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান প্রেফার্ড বেট, কারণ ফার্মা একটা এমন সেক্টর অবভিয়াসলি সামহাউ নট ইমিউন টু দ্য গ্লোবাল ম্যাক্রো ফ্যাক্টর, যুদ্ধ অ্যান্ড অল। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ফার্মা সেগমেন্ট কিন্তু 2024-এর পর থেকে 2025 সালে কিন্তু কনসলিডেট বা ডাউনওয়ার্ড ট্রেন্ড এইরকম একটা জায়গায় ছিল, বা 2024-এর র্যালিতেও ফার্মা কিন্তু হিউজলি পার্টিসিপেট করেনি। তো সেই জায়গা থেকে ফার্মার শেয়ারগুলোর বা ওভারঅল ফার্মা সেগমেন্টের ভ্যালুয়েশন 2024-25-এ রিজনেবল ছিল, এবং আজকের দিনে জানিয়ে সেই রিজনেবলটা আরো চিপ হয়েছে। যে সমস্ত ফার্মা কোম্পানির প্রসপেক্টস ইমপ্রুভ হয়েছে, মানে আগামী আর্নিং প্রবাবিলিটি আপগ্রেড হয়েছে, সেই সমস্ত ফার্মা কোম্পানি কিন্তু হাই চান্স আগামী 1 বছর আউটপারফর্ম করা বা নেক্সট বুল রান যখনই আসুক না কেন সেটাকে লিড করা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আইটি শেয়ার। এখানে আইটি আমরা নিয়ে আগেও ভিডিও করেছি, বলে রাখি আইটিতে কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব কিন্তু পড়ছে, এবং দ্যাটস রিয়েল। 90 to 95% অফ দোজ আইটি কোম্পানিজ উইল গেট কারেক্টেড ওভার দ্য নেক্সট 1 to 3 ইয়ার্স। মানে 1 বছর 2 বছর 3 বছর ধরে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রচুর আইটি কোম্পানির শেয়ার কিন্তু প্রেসারে থাকবে। বাট খুব সিলেক্টেড ফিউ কিছু কিছু আইটি কোম্পানি যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হেল্প করে এখান থেকে ইউটিলাইজ করে ইভলভ করবে, তারা কিন্তু বেনিফিটেড হবে। আমরা এই মার্চে এখনও আমরা মানে অলরেডি আমাদের মাল্টিব্যাগার প্যাকেজে একটা শেয়ার দিয়েছি, এবং হাই ভলিউম রেকমেন্ডেশন প্যাকেজে ইন দ্য কামিং 2-3 উইকস একটা আইটি রিলেটেড শেয়ার রেকমেন্ড করব, এবং ফার্মা নিয়েও আমরা খুব আশাবাদী। আর একটা খুব ইম্পর্টেন্ট রিজন এই আইটি অ্যান্ড ফার্মার পেছনে, সেটা হচ্ছে আইএনআর ডেপ্রিসিয়েশন উইথ রেসপেক্ট টু দ্য ডলার। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান রুপি এর ভ্যালু কিন্তু পড়ে পড়ে এখন 92-93-এ চলে এসেছে। কেন? খুব সিম্পল, ইন্ডিয়াকে একটা হিউজ পরিমাণ অয়েল ইম্পোর্ট করতে হয়। যখনই তেলের দাম বাড়ছে, মানে বেশি বেশি টাকা দিয়ে এই তেল কিনতে হচ্ছে, অটোমেটিক ইন্ডিয়ান টাকায় প্রেসার পড়ছে, ডলারের সাপেক্ষে সেইটার মানে কমতে বাধ্য। তো যতদিন না এই অয়েল প্রাইস মানে কমছে, রিজনেবল জায়গায় আসছে, যতদিন না এফআইআই এফপিআই মানে ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ততদিন কিন্তু টাকা মানে উল্টো দিকে যাওয়ার চান্সেসটা কিন্তু ইন্ডিয়ান রুপিসের কম। এবং এই ডেপ্রিসিয়েটেড কারেন্সি মানে ইন্ডিয়ান কারেন্সি যখন এর পতন হয়, তখন এক্সপোর্ট ওরিয়েন্টেড সেগমেন্ট যেমন ফার্মা অ্যান্ড আইটি যেটা বললাম, এরা একটা ন্যাচারাল বেনিফিশিয়ারি হয়। বাট এখানেও মনে রাখবেন, এমন না যে 100% বেনিফিশিয়ারি, কারণ সমস্ত কোম্পানি কোনো না কোনোভাবে তাদের হেজিং পলিসি থাকে, কিছুটা হেজ ফরেন কারেন্সি মুভমেন্টের এগেনস্টে করে রাখে। তো এমন নয় যে জাস্ট বিকজ অফ মানে রুপি ডেপ্রিসিয়েশনের জন্য শেয়ারগুলোর দাম বাড়বে। তো নট অনলি দ্যাট, আনটিল অ্যান্ড আনলেস সেটার প্রসপেক্টস বেটার, ভ্যালুয়েশন রিজনেবল, এই সমস্ত কিছু থাকলেই কিন্তু তার প্রসপেক্টস ভালো। ইনফ্যাক্ট আমরা রিসেন্টলি একটা ফার্মা কোম্পানির শেয়ারকে আবার রিপিট বাইও দিয়েছি। তো যদি আপনারা সেই কোম্পানির ডিটেলস অ্যানালিসিস বা সেই কোম্পানির ব্যাপারে যদি জানতে চান, কমেন্ট সেকশনে জানান যে নেক্সট ভিডিও অন ফার্মা, এই কথাটা লিখলে যত এইরকম কমেন্ট পড়বে আমরা সেই রকমভাবে নেক্সট আগামী ভিডিও সেই ফার্মা শেয়ারের ওপরে করব, যেটা আমরা রিসেন্ট একটা রিপিট বাই একটা গুড বাই দিয়েছি, যেটা আমাদের আগের রেকমেন্ডেশনও ছিল। আর হ্যাঁ, আমরা এই যুদ্ধ মার্কেট কেমন যাবে এই সমস্ত রিলেটেড আপডেটস আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা যদি এখনও সেই ফ্রি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না করে থাকেন, ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফ্রি অফ কস্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন, যেখানে আমি ওভারঅল মার্কেট ভিউ কেমন যাবে সেইগুলো দিই। অবভিয়াসলি ডিরেক্ট স্টক রেকমেন্ডেশন না, কারণ স্টক রেকমেন্ডেশন অনলি অন আওয়ার ওয়েবসাইট, বাট ওয়ান্স অর টোয়াইস ইন এ উইক আমরা ওভারঅল মার্কেট ভিউ, ওভারঅল সেক্টর ভিউ হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করে থাকি। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান যে আপনারা কিভাবে এই মার্কেটে মানে পজিশন নিয়েছেন, কি পরিমাণে কিভাবে অ্যাসেট অ্যালোকেশন করছেন, এখনই কি সোনা বা সিলভার কিনে যাচ্ছেন, নাকি সোনা সিলভার থেকে সম্পূর্ণ সরে এসে খালি শেয়ারেই আছেন, সেই সমস্ত বা কি কি সেক্টর আপনারা প্রেফার করছেন সেগুলো আপনারা কমেন্টে মতামত দিয়ে জানাতে পারেন। আর যেমন বললাম, নেক্সট ভিডিও যদি ফার্মা শেয়ারের ওপরে চান তাহলে কমেন্ট করুন নেক্সট ভিডিও অন ফার্মা। আর আমাদের নেক্সট ভিডিও আপনার টাইম লাইনে পেতে গেলে চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করলে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করুন, তাহলেই নেক্সট ভিডিও আমাদের আপনার টাইম লাইনে আসবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।